সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার অন্তরায়। এই বিষয়ে আলোচনার জন্য আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একজন অফিসার, যাকে আমরা বুদ্ধিজীবী বলে তাকে ডেকে থাকি। তিনি হলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ। ব্রিগেডিয়ার ইউসুফ, আপনাকে স্বাগতম আজকের সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে ধন্যবাদ, আর আপনার মাধ্যমে এনটিভিকেও ধন্যবাদ। একই সাথে এই অনুষ্ঠানে যারা কলাকুশলী আছেন, দর্শক সাধারণের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন, এবং এখন যারা অনলাইনে দেখছেন এই প্রোগ্রাম এবং ভবিষ্যতে যারা দেখবেন, তাদের প্রতি আমার প্রীতি এবং শুভেচ্ছা। ধন্যবাদ ব্রিগেডিয়ার ইউসুফ। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল। বহু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। একইভাবে শান্তি তো দূরের কথা, দেশ স্বাধীন হওয়ার পরে চরম অশান্তি সৃষ্টি হলো, বিশৃঙ্খলার সৃষ্টি হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জীবন দিল আবারও নতুন করে। শান্তি আর প্রতিষ্ঠা হলো না। যুগ দিন যায়, মাস যায়, যুগ যায়, আজকে 54 বছরেও আমরা সেই শান্তির মুখ দেখতে পেলাম না। অর্থাৎ যে আশা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই মূল মন্ত্রের জন্য আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। এই যে কল্যাণ রাষ্ট্র, এই কল্যাণ রাষ্ট্র আজ পর্যন্ত কেন আমরা সেই দেখতে পেলাম না, সেই সুন্দর দেশটি যেটা আমরা কামনা করছিলাম? ধন্যবাদ। আজকে আমার মনে হয় যে বিষয়টা উত্থাপন করা হয়েছে, এটা অত্যন্ত ভালো একটা বিষয়, এবং এটা সবাই কামনাও করে, একটা কল্যাণকর রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের একজন নাগরিক হওয়ার জন্য। আমি যেটা মনে করি, আমার মনে হয় এটা আমরা চেহারা চেঞ্জ করে ফেলি। আমরা এক একটা সুযোগে আমাকে যেভাবে আমাকে সামনে থেকে দেখছেন, বাট পরবর্তীতে আমার যখন কর্মকাণ্ডগুলো হয়, সেখানে আমার মনে হয় আমার ওই চেহারাটা থাকে না। তাহলে চেহারাটা কেন পরিবর্তন হয়? কে পরিবর্তন করছে? এখানে আমার মনে হয় আমাদের উদ্দেশ্য আর লক্ষ্যের মধ্যে একটা সমস্যা হয়ে যায়। আমার যদি উদ্দেশ্য খারাপ থাকে, আমার সেই জ্ঞান যদি উপকারী জ্ঞান না হয়, আমার পানি অপর নাম জীবন বলি, কিন্তু এখন আর পানির অপর নাম আমরা জীবন বলছি না, আমরা বলি বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তো তেমনিভাবে আমরা যে কোনো পরিবর্তন আনি, যে কোনো রিফর্ম আনি, যে কোনো সংস্কার আনি, যে কোনো বড় জিনিস মানুষকে আশার বাণী শোনায়, সে সবশেষে গিয়ে আমরা প্রতারিত হচ্ছি। কেন প্রতারিত হচ্ছি? যাদের উপরে এই দায়িত্বগুলো ন্যস্ত করা হচ্ছে, তারা সব ঠিকভাবে ডেলিভারিটা দিতে পারছে না। প্রশ্ন আসতে পারে যে ডেলিভারি কেন দিতে পারছে না? তাহলে উদ্দেশ্যের মধ্যে কি সমস্যা? উদ্দেশ্যতে কি সততা থাকে না? আমাদের উদ্দেশ্যটা কি যৌক্তিক থাকে না? যে উদ্দেশ্যটা আমরা ঠিক করি, সেটা কি আমরা সময় ক্যালকুলেশনের মধ্যে ভুল করছি? না, আমি সেই উদ্দেশ্য লক্ষ্যের দিকে যাব না। উদ্দেশ্য লক্ষ্য তো ছিল আমাদের একটা সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদাই তো ছিল, গণতন্ত্র ছিল। কিন্তু কেন সেটা আমরা পাচ্ছি না, সেখান প্রধান অন্তরায় আপনি কোন জিনিসটাকে মনে করেন? এটা কি সেই লক্ষ্য উদ্দেশ্যের দোষ, নাকি আমরা যারা সেটাকে বাস্তবায়িত করব তাদের দোষ? দেখুন, সেটা বলুন। জি জি, দেখুন, উদ্দেশ্যটা থাকে মাথার পিছনে। আমি একটা ক্লাসে বা আমি ঢাকা শহরকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, এইটা আমার যদি উদ্দেশ্য হয়, এই উদ্দেশ্যের পরে আমি লক্ষ্যটারে নির্ধারণ করব। এখন যদি উদ্দেশ্য হয় যে আমার এখানে পরিষ্কার ঢাকা শহর পরিষ্কার করার প্রজেক্ট নিব, কিন্তু সেখান থেকে আমি টাকা বানাবো, এখানে আসল কথা আসছে না। জি জি, এটাই হলো আসল কথা। তাহলে আমার উদ্দেশ্য আমি বলছি একটা, বাট আমার কিন্তু মাথার পিছনে কিন্তু আমার উদ্দেশ্যের মধ্যে একটা সমস্যা থেকে। আমি যদি বলি ব্রিগেডিয়ার ইউসুফ, এক্ষেত্রে যারা মানুষ, যারা নেতৃত্বে আছেন, যারা সমাজ পরিচালনা করেন, সেই পারিবারিক লেভেল থেকে শুরু করে আজকে যদি আমরা শুরু করি, আমরা পরিবারকে দোষ দেই যেই সন্তান কোন পরিবারের, অথচ আমরা দেখি যে পরিবারের বাবা মা দুইজনই চাকরিজীবী,
বাকি সময়টা যতক্ষণ বাসায় থাকে ঘুমিয়ে থাকে বাচ্চারা, আর বাকিটা স্কুলে কাটায়, আর বাকি সময়টা কাজের লোকের সাথে। এখানে আপনি বাবা মাকে কিভাবে দোষ দিবেন? এখানে শিক্ষা প্রতিষ্ঠানের কি ভূমিকা? তারা কি সঠিকভাবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সঠিক দায়িত্ব পালন করছে? আমি একজন সাধুর একটা উক্তি দিই, জি। এটা ওনার এপিটাপে লেখা আছে, ওনার নামটা আসলে আমি জানি না, এবং আমি যেখান থেকে পড়েছি সেখানে ওনার নামটা জানা ছিল না। ওনার শেষ জীবনে যখন বুড়ো বয়সে উনি একটা আক্ষেপ করে শেষ কথা বলেছিলেন, উনি এখন বিছানায় শোয়া, উনি বলছিলেন যে when I was young and energetic I wanted to change the world but I failed. আচ্ছা, Then I turned to change my nation but again I failed. Then I turned to change my town. I failed. I found it difficult. Then I changed my target to change my family, and I also found it very difficult. And then finally, I realized that actually, when I was young, I should have changed myself. If I would have changed myself, then it would have impacted on my family, and then my family would have impacted on my society, and so, and perhaps in this age the whole world would have been changed. আমার মনে হয় আমাদের এই যে টার্গেট সিলেকশনটা, আমরা অন্যকে ঠিক করতে যাই আগে, কিন্তু আমাদের আসলে ঠিক হওয়া উচিত আগে নিজের থেকে শুরু করা উচিত। আমি নিজে আমার নিজের ফ্যামিলি, 100 জন ফ্যামিলির কর্তা যদি তার ফ্যামিলিকে ঠিক করে তাহলে কিন্তু একটা সোসাইটি ঠিক হয়। এখন এই সোসাইটি ঠিক আপনি ফ্যামিলির উপর চাপিয়ে দিচ্ছেন আবারও। আমি কিন্তু বলছি যে ফ্যামিলির এখন বর্তমান যুগে যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি চাকরিজীবী, আপনার স্ত্রী চাকরিজীবী, আমারও একই অবস্থা, ঘরে ঘরে আজকে উভয়ের চাকরি কিংবা ব্যবসা না করলে সংসার চলে না, এরকমই একটা অবস্থা। সেই ক্ষেত্রে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে তাদের দায়িত্ব কি আপনি অবলোক করতে চান? এই মানুষ তৈরি করার দায়িত্ব এখন তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, সেটা কি পাচ্ছে এই সমাজ? আমাদের শিক্ষা বিষয় নিয়ে কিন্তু অনেক শিক্ষাবিদরা আলোচনা করেছেন, আপনিও জানেন। আমাদের শিক্ষা কারিকুলামে আমার মনে হয় একটা সমস্যা আছে। আমার এখনো মনে আছে, আমি সিঙ্গাপুরে ক্লাস 3-র একটা বই আমি পড়েছিলাম। সেখানে অন্য বিষয়ের পাশাপাশি ওরা কিন্তু শেখায় যে আপনার বাসার সামনে যে একটা গাছের চারা, এই চারাটা আপনার সামাজিক জীবনে কি কাজে আসবে, এই চারাটাকে আপনি কেন লাগানো উচিত, এটা পরিচর্যা কেন করা উচিত। তারা স্কুলে শেখায় যে এই যে পানিটা আপনি খাচ্ছেন এবং আপনি গোসল করছেন, এই পানিটা তারা কিভাবে সমুদ্র থেকে পরিশুদ্ধ করে তার বাসা পর্যন্ত পৌঁছাইতে কতগুলো ধাপ আছে, এগুলো তাদেরকে স্কুলে শেখানো হয়। এবং শেখানো হয় যে আপনি যখন ওয়াশরুমে যাবেন, আপনি মুখ ধোয়ার জন্য কতটুকু পানি ব্যবহার, কত কম পানি ব্যবহার করে আপনি আপনার মুখটা ধুইতে পারবেন, গোসল করতে পারবেন, এতটুকু আমি পড়েছি। যে আপনি যখন শাওয়ার নেবেন, আপনি আগে একটু পানি ছেড়ে গোসল করে নেন, বডি ভিজাইয়ে নেন, তারপরে আপনি ওয়াশ করে অ্যান্ড দেন ফাইনালি আবার আপনি, তাইলে আপনি দেখেন কি মৌলিক বিষয়গুলো তারা ক্লাস 3, 4, 5-এ কিন্তু এগুলো শিখিয়ে দিচ্ছে, যেন এইটা আলটিমেটলি গিয়ে আপনার কিন্তু বড় একটা বিষয় গিয়া সে যখন রাষ্ট্র পরিচালনায় যাবে এই জিনিসটা তার মাথায় থাকে যে তাকে এটা ন্যাশনাল রিসোর্স ইম্পর্টেন্ট, ন্যাশনাল রিসোর্স তাকে কনজার্ভ করতে হবে। ন্যাশনাল রিসোর্স কনজার্ভ করলে তার দেশ প্রেম তার মধ্যে জেগে উঠবে। আচ্ছা, এটা গেল আপনার গাছ, তারপরে পানি, প্রতিটা জিনিস তারা এইভাবে। আপনার কাছে আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যে জিনিসটা আমরা জানতে চাচ্ছি, ধরেন আপনি অপচয় অপব্যয় এগুলোর কথা বলছেন, এটা তো আমাদের ধর্ম শিক্ষা দিচ্ছে যে অপচয়কারীরা শয়তানের ভাই, এবং কোরআন শরীফে আল্লাহ বলেছেন তোমরা অপচয় করো না, অপচয়কারীরা শয়তানের ভাই, এটা বলেছেন। এই শিক্ষাগুলো কি যদি দেওয়া হয়, ইনজেক্ট করা, আপনি তো ওয়েস্টার্ন কান্ট্রির উদাহরণ দিলেন, তাদের মূল্যবোধ অনুযায়ী তারা তাদেরকে বুঝিয়েছে, কিন্তু আমাদের মূল্যবোধ অনুযায়ী আমাদের শিক্ষক শিক্ষিকারা কি তা করছে? দেখুন, আমি একটা উদাহরণ দিই। একটা স্কুলে, একটা কলেজে, উত্তরায় বিশাল এক কলেজে আমাকে এক সময় মোটিভেশনাল লেকচার দেওয়ার জন্য ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে নেওয়া হলো। আমি সেখানে তাদেরকে প্রশ্ন করলাম, বলুন তো আপনারা ক্লাসে গিয়ে প্রথমে এই ছাত্রছাত্রীদের সালাম দেন কয়জন শিক্ষক? একজনও বলল, একজন হাত তুলল না। আপনি যদি শিক্ষক হিসাবে একটা স্কুলে গিয়ে কিংবা ক্লাসে গিয়ে যদি বলেন বাচ্চারা আসসালামু আলাইকুম, তাহলে কি তাদের ভিতরে এটা ঢুকে যেত না? কিন্তু যে সালাম দিতে হয় এটাই তারা জানে না। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কয়জন জিজ্ঞেস করেছেন হ্যাঁ বাচ্চারা তোমরা আজকে কে কে সকালে আসার সময় বাবা আমাকে সালাম করে এসছো?
এটা জিজ্ঞেস করেছেন? একজনও জিজ্ঞেস করলো না। আমি ব্যাপারটা আপনার কাছ থেকে সেই জায়গায় যেতে চাচ্ছি, এই যে আমাদের মূল্যবোধের অপক্ষয়, সামাজিক মূল্যবোধের অপক্ষয়, এটা থেকে আমরা কিভাবে উত্তরণ ঘটাতে পারি? এটা কি আমরা ওয়েস্টার্ন কান্ট্রিকে ফলো করব, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রয়োজন, মোটিভেশনের প্রয়োজন? সেই জিনিসটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। অ্যাবসলিউটলি রাইট। আমাদের স্কুল কারিকুলামগুলো হয়ে গেছে আমাদের অ্যাকচুয়ালি চাকর বানানোর জন্য। আমাদেরকে আসলে মূল্যবোধে বলি আর মানুষ বানানোর জন্য কারিকুলাম আমরা বলি, অনেক জায়গায় বলি, কিন্তু এটা এখন পর্যন্ত এটা হয়ে ওঠে নাই। আমাদেরকে এটা ডাউন টু আর্থ আসলে শুধু বলা না, এটা করে ছাড়তে হবে। এখন আসেন, এগুলো না করার পিছনে এই শত্রু তো আছে আমাদের। আমরা শত্রু কাদের? আমাদের ব্যক্তিগত শত্রু আছে, রাষ্ট্রীয়ভাবে শত্রু আছে। আমাদের কিন্তু ব্যক্তিগত শত্রু অনেক সময় কিন্তু কাজ করতে দেয় না। আমরা যদি আপনার হিন্দু পুরাণের কথা বলি, সেখানে ষড়রিপু নামে একটা বিষয় আছে, ছোটকালে আমরা পড়েছি। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য। আপনি দেখেন প্রতিটা জিনিস আমাদেরকে কিন্তু পরিপূর্ণ মানুষ হতে দেয় না। আপনি লোভের কথাই যদি বলি, আমি অহংকারের কথাই বলি, আজকে দেখেন গত কতটা বছর আমরা যদি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আমরা দেখি, যাদেরকে বিশ্বাস করে, আপনাকে বিশ্বাস করতে হবে, বিশ্বাস ছাড়া আবার কিন্তু আপনি একদিনও চলতে পারবেন না। তাহলে বিশ্বাস করে আপনাকে একটা বড় একটা জায়গায়, একটা পদস্থ জায়গায় আপনাকে দেওয়া হলো, অথচ আপনি সেখানে গিয়ে আপনার ভিতরে লোভ, যে লোভকে আপনি পরাস্ত করতে পারলেন, আপনি লোভের দাসত্ব করলেন। আপনি সরকারের পদবি ব্যবহার করে আপনি কি করলেন? ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার চেষ্টা করলেন, আপনি রাষ্ট্রের ক্ষতি করলেন। এখন একে দেখে আরেকজন কিন্তু ডিমোটিভেটেড, অনুপ্রাণিত নেগেটিভ ওয়েতে। আমাদের স্কুলগুলোতেও কিন্তু আমাদের কিন্তু যে টিচাররা আমাদেরকে মানুষ বানাবে, যাদের কাছে আমাদের বাচ্চাগুলোকে দিয়ে আসছি, এই ভাইরাসটা কিন্তু আপনাদের প্রকারান্তরে ওনাকেও কিন্তু এফেক্ট করে। যখন সে দেখে একটা সার্ভিস প্রোভাইডারের কাছে গিয়ে তাকে টাকা গুনতে হয়, তাকে অসৎ উপায় অবলম্বন না করলে তার কাজটা হয় না, তখন সে চিন্তা করে যে ওনার সেক্টরে এসে উনি কিভাবে এটাকে কাভার আপ করবে। তখন উনি আমার ছেলের উপর ওই জিনিসটাকে করে। তো প্রকারান্তরে ইট ইজ এ চেইন ইফেক্ট স্যার। হোল কান্ট্রির মধ্যে নেগেটিভ সাইকেলটা শুরু হয়, ইট ইজ নট এ পজিটিভ সাইকেল। যার কারণে আপনি যেটা এক্সপেক্ট করছেন, যে একটা টিচারের কাছ থেকে যেটা আশা করছেন যে আমি আমার ছেলের একটা মূল্যবোধ নিয়ে সে বেড়ে উঠবে, দেশপ্রেম নিয়ে বেড়ে উঠবে, সেটা হচ্ছে না। তার ভিতরে আসছে লোভ, সে দেখতেছে। বিকজ জাজ করার কিন্তু ক্ষমতা কিন্তু ওই পর্যায়ে সে রাখে যে তার টিচার ফাঁকি মারতেছে, তার টিচারের ভিতরে অহংকার আছে, তার ফাঁকিবাজি আছে, তার টিচারের ভিতরে কিন্তু হিংসা আছে। সেই বিষয়গুলো এই ছোটকাল থেকে শিখে আসতেছে। এবং এটা বাবা মারা যেটা বলছেন যে এখন চাকরিজীবী উভয়ে, ওনারা যখন আসেন ওনাদের ওই সময়টুকু আসলে দেখার মতন সময় দিতে পারে না। যার কারণে আমরা দেয়ালের এই পাড়ার ওই পাড় আমরা থেকেও আমার সন্তান যে প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে যাচ্ছে, এইটার দিকে আমরা খেয়াল রাখার সময় দিতে পারছি না। এবং এটা আলটিমেটলি এই ছেলে, আমার ছেলে, আপনার ছেলে বড় হয়ে রাষ্ট্রের বড় জায়গায় যাবে, সুতরাং তার মধ্যে কল্যাণকর কোনো চিন্তা আসবে না। ব্রিগেডিয়ার ইউসুফ, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাকে বলে রাখি, দেখুন, এই বিপ্লবের আগে, 5ই আগস্টের বিপ্লবের আগে ছাত্রলীগ নামক নরপশুরা যেভাবে নিজেরা হত্যাকাণ্ড চালিয়েছে অপর তাদের সহকর্মীদেরকে, সেটা কিন্তু আবার শুরু হলো। গত পরশু দিন আপনি কুয়েটে দেখলেন কিভাবে নৃশংসভাবে একজন আরেকজনকে রামদা দিয়ে আক্রমণ করছে, এবং এই রামদাগুলো সেই তাদেরই রেখে যাওয়া যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ, আমরা যেই আলোচনায় ছিলাম, কেন সমাজে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারছি না। দেখুন, প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে আমাদের নেতা আছেন। পরিবারের নেতা বাবা, সমাজের নেতা এখন বলা হয় মেম্বারদেরকে বা কাউন্সিলরদেরকে, আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অভাব নাই। আবার আমলাদের মধ্যে যদি দেখেন, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে একেবারে মুখ্য সচিব পর্যন্ত, সেনাবাহিনীতে যদি দেখেন সৈনিক থেকে সেনাপ্রধান পর্যন্ত, এই যে নেতৃত্বর স্তর, এই স্তরগুলোর কি সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই? শান্তির সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ভূমিকা নেই? পুলিশের কনস্টেবল থেকে শুরু করে যারা সমাজের শান্তি প্রতিষ্ঠার মূল ব্যক্তিত্ব, অন্যায় অবিচার থেকে মানুষকে বিরত রাখবে,
এবং যারা অন্যায়কারী তাদেরকে গ্রেফতার করবে, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। বিচারকের কাছে গেলে ইনসাফপূর্ণ বিচার চায় মানুষ, যে আমি অন্যায় করিনি, এটা প্রমাণিত হলে আমি শাস্তি থেকে রেহাই পাবো। এই যে আস্থা, এই বিচার সব জায়গায়, আপনি সমাজের সব জায়গায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি এটা নেতৃত্বের ভূমিকাটা কি, সে সম্পর্কে আপনাকে জানতে চাই। আচ্ছা, আপনার এই প্রশ্নের আগে, বিরতির আগে যে বিষয়টা আপনি জানতে চাইছিলেন যে কুয়েটের রেফারেন্স দিয়ে যে ওখানে আপনার ছাত্রদের মধ্যে এক ধরনের মারামারি, যেটা এক ধরনের না, নৃশংস মারামারি, যেটা আমাদেরকে আসলে জুলাইয়ের বিপ্লবের আগের যে 16 বছরের চিত্র সেটাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে আমি একজন বিখ্যাত দার্শনিকের কিছু লাইন আমার মনে পড়ছে। ইতালির নিকোলো মেকিয়াভেলি যে দার্শনিক, যদিও রাষ্ট্রবিজ্ঞানী, এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, বাট সেখান থেকে ওনাকে বিতাড়ন করা হয়েছিল। তো বিতাড়ন হওয়ার পরেই উনি অ্যাকচুয়ালি দ্য প্রিন্স বইটা লেখেন। তো ওইখানে ওই রাষ্ট্রচিন্তাতেই আসছে, বাট সেখানে এই রাজনীতির বিষয়ে কিন্তু উনি 2-3টা লাইন বলেছিলেন। সেখানে বলেছিলেন যে অ্যাকচুয়ালি দ্য প্রিন্সে যে মানুষগুলোর কথা উনি ওখানে বলেছেন, এই মানুষগুলো আর কিছু না, উনি বলেছে এরা হলো রাজনীতিবিদ, এদের পেশা হলো রাজনীতি, এদের একমাত্র চাওয়া এবং লক্ষ্য, ওই যে বললাম উদ্দেশ্য আর লক্ষ্য হলো সাফল্য, রাজনৈতিকভাবে সাফল্য। আর এই সাফল্য অর্জনের জন্য তারা হীন হইতে পারবে, মিন হইতে পারবে, নীচ হইতে পারবে, স্বার্থপর হইতে পারবে, প্রয়োজন মানুষ খুন করতে পারবে। আপনি দেখেন স্যার, আজ থেকে 1000 বছর আগে, সেই 1469 সালে সম্ভবত ওনার জন্ম, তারপরে উনি 1525 সালে এই বইটা লেখেন। উনি যেটা বলে গেছেন হুবহু, তাহলে এই 1000 বছরে আমরা কি কোনো লেখাপড়া করি নাই, শিখি নাই? তাহলে এগুলো আমাদের কেন পরিবর্তন হচ্ছে না? তার মানে কি রাজনীতি বিষয়টাই কি খারাপ, নাকি রাজনীতি ভিতরে এমন কিছু মাদকতা আছে যেটা আমাদেরকে নষ্ট করে দিচ্ছে? সেটা বের করতে হবে। আমি বিশ্বাস করি খুব কঠিন বের করা, কেন এটা হচ্ছে বের করা। ওই যে বললাম, বলেছিল সক্রেটিসও স্যার বলেছিলেন যে নো দাই সেলফ, যে নিজেকে জানো। এখন নিজেকে কি জানবেন? আপনি নিজেকে জানতে হলে স্যার আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা যে জিনিসের আমানতের একটা বিষয়, একটু বাড়িয়ে বলি আমি। ধরেন আমার বডিটা একটা আমানত। কার আমানত? এটা আমার খোদার আমানত। আমি আজকে, আমাকে মুখ দিয়েছে কথা বলার জন্য, কোন কথা বলবেন আপনি? আল্লাহ যেভাবে শিখিয়েছেন, যেভাবে কথা বলতে বলছেন, সেই কথা বলবেন, আপনি সত্য কথা বলবেন। আপনাকে ওই ইন্টেলিজেন্স দিয়েছে, সবাইকে তো ইন্টেলিজেন্সের লেভেল সমান দেন নাই, তাহলে আল্লাহ যাকে যেটা দিয়েছেন তার কাছ থেকে সেইভাবে আশা করছেন। আপনাকে ইন্টেলিজেন্স বেশি দিয়েছে, আপনি এটি রাষ্ট্রের জন্য কল্যাণকর কাজে ব্যবহার করবেন, মানুষের কল্যাণে ব্যবহার করবেন, না আপনার ব্যক্তি কল্যাণ আর আপনার পারিবারিক কল্যাণে ব্যবহার করবে, অন্যকে ধ্বংস করে, এটা আপনার ব্যাপার। কিন্তু আপনি এটা ভুলে যান যখন আপনি এগুলো ব্যবহার করেন, যে আমার কাছে আমার এই শরীর, আমার হাত, এই পা, আপনাকে স্যার সেনাবাহিনীতে আমাদেরকে বন্দুক দিয়েছে, আমার কাছে রাষ্ট্রের আমানত, প্রত্যেকটা গুলি প্রতিদিন আমরা হিসাব করতাম। হিসাব না মিললে কিন্তু রাত 3টা পর্যন্ত বসে থাকতাম। কেউ দেখতেছে না, সরকার দেখছে না, রাষ্ট্রপতি দেখছে না, কিন্তু তাহলে কি আমাকে এমন শক্তভাবে আটকায় রাখছে যে হিসাব না মিলা পর্যন্ত? এটা কিভাবে সেনাবাহিনীতে বেশি আসছে স্যার? এটা ট্রেনিংয়ের কারণে, সুপারভিশনের কারণে, প্রপার প্রশিক্ষণের কারণে। তার মানে যেই জায়গাগুলোতে আমি বলবো যে রাজনীতির এই সমস্যাগুলো, এখানে প্রশিক্ষণের সমস্যা আছে, এখানে টার্গেট সিলেকশনের সমস্যা আছে, এখানে উদ্দেশ্য সমস্যা আছে। আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদ হতে গেলে আমাকে মাস্তান হইতে হবে, রাজনীতিবিদ হইতে গেলে আমাকে দাউনিয়া কোপানোর মতন, ক্ষমতা দেখানোর মতন আমাকে স্কিল দেখাতে হবে, এটা যদি আপনি আশা করেন তাইলে আপনার এরকম হবে। কুয়েট কেন, সব জায়গায় সে আগের মতোই আবার এই দৃশ্য আপনি দেখতে পাবেন। আমি মনে করি এই জায়গাটা গভীরভাবে চিন্তা করা উচিত। যে ওই যে শুরুতেই বলছিলাম, কে চিন্তা করবে? প্রত্যেকে নিজেকে চিন্তা, রাজনীতিবিদ চিন্তা করবেন, বিভিন্ন অর্গানাইজেশনে যারা রাষ্ট্রের। আপনাকে আমি আমার প্রশ্নের শুরুতে কিন্তু বলেছি, সামাজিক স্তর, প্রত্যেকটা স্তরের নেতৃত্ব থাকে। যে এখন এটাই নেতৃত্ব, এখন এখানে আসছে এই যে নেতৃত্ব। তো নেতৃত্ব যখন আপনাকে বসান, রাষ্ট্র আপনাকে কিন্তু বিশ্বাস করে বসায়। বিশ্বাস ছাড়া কিন্তু আপনি জানেন এক মুহূর্তও কিন্তু আপনি বাঁচতে পারবেন, আমরা কেউ বাঁচতে পারবো না। আর এই বিশ্বাসের বিষয়টা দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআনে পাক দিয়েই শুরু করছেন, লা রাইবা ফি।
ইহাতে সন্দেহ নেই, আপনি না দেখে আপনি বিশ্বাস করছেন, ঈমান আনতেছেন। ইভেন আপনার সূরা কাহাফের শুরুটাও বলছে যে আমি এইটা আপনাদের কাছে নাজিল করেছি, এইটার মধ্যে কোনো বক্রতা রাখা হয় নাই। তাহলে আমরা যখন রিফর্ম করব, আমরা যখন পলিসি করব, পলিসিতে কোনো সন্দেহ থাকবে না যে এটা কোনো পার্টিকুলার কাউকে সুবিধা দেওয়ার জন্য, কাউকে প্যাচে ফেলানোর জন্য। কোরআন শরীফের সাথে যদি আপনি শিক্ষা নেন, তাহলে মানুষ এটাতে কোনো সন্দেহ পোষণ করবে না। সন্দেহ পোষণ না করলে, কোনো বক্রতা না থাকলে, কোনো কুচিন্তা না থাকলে এটা সাধারণের কাছে এটা গ্রহণযোগ্য হবে, এটা আমি নিশ্চিত। তখন আপনার পক্ষে কাজ করার সম্ভাবনা। আর এটার সাথে আমি একটু এডিশনাল বলে রাখি, যে কোনো আপনি রিফর্ম করেন, এটার মধ্যে একটা রূপ দেন, এই পলিসি বা নীতিমালা আপনাকে 90% কাজ কিন্তু এই নীতিমালা করার জন্য আপনাকে এনশিওর করবে। যে কোনো নীতিমালা, আপনি যে কোনো, যে আপনি ট্রাফিক রুল যদি বানান, নিয়ম নীতি, ওই নীতিমালায় আপনাকে 90% মানুষকে সোজা করবে। এটার জন্য ট্রেনিং দিতে হবে। রেস্ট 10% আপনি কীভাবে, হাউ ইউ এনশিওর, 5% মনিটরিং অ্যান্ড নেক্সট 5% ইজ এনফোর্সমেন্ট থ্রু হোম। ওই যে আমাদের মতো নেতা আছে, পুলিশ আছে, যারা যারা আছে, যার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সারা এনফোর্স করবে। আপনি যদি আপনি পলিসি তৈরি করলেন একদম, আপনি বলেন যে 90%, তাই না, 80%, ওই যে ওটাতে বক্রতা থাকবে না, সন্দেহ রাখা না, যাবে না। যাক সব পলিসি ঠিক হলো, একেবারে টু দ্য পয়েন্টে আপনি রুলস রেগুলেশন তৈরি করলেন, সংবিধান সংশোধন করলেন, কিন্তু যারা ইমপ্লিমেন্ট করবে তাদের যদি চারিত্রিক দুর্বলতা থাকে, তারা যদি মিথ্যা কথা বলে, আপনি কিন্তু মূল কথা আমরা কিন্তু এখন আসেনি। সেই জন্যই তো বলছি শুরুতে স্যার, মানুষের নিয়ত, চারিত্রিক মূল্যবোধ, উদ্দেশ্য, চারিত্রিক মূল্যবোধ। দেখুন, আমি যে কথাটি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, প্রত্যেকটা সমাজের মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ যে আদর্শের বিশ্বাসী, সেই আদর্শটাকে অনুসরণ করার মতো জ্ঞান থাকতে হবে তাদের। যেটা যেটা আমি মনে করি, আপনার সাথে ইন্টারেক্টিভ কথা বলছি আমি এখন। আপনি মুসলমান হয়ে আপনি যদি অন্য ধর্মের পলিসিকে আপনার নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে মাল ফাংশন দেখা দেবে। আপনি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আইওএস ফোনের মেকানিজম চালাতে চাইলে তো সেটা হবে না। প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত তাদের জীবন বিধানের, যেভাবেই হোক চলছে তো তারা। ঠিক একইভাবে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের যেখানে 93% মুসলমান, সেখানে আপনি যদি জোর করে আপনি সেই অন্য আদর্শ চাপিয়ে দেন, তাহলে তো মাল ফাংশন হচ্ছে। এবং যেটা হচ্ছে, আজকে মুসলমান হয়েছে, জীবন দিয়ে দিচ্ছে আপনার সমাজতন্ত্র কায়েম করার জন্য, কমিউনিজম কায়েম করার জন্য, এবং যাদের উপর কায়েম করতে চাচ্ছে তারা আবার ব্যাকফায়ার করছে। এই যে দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, এটা থেকে বের হওয়ার উপায় কি? এটা একটা সমাজে আপনি সবাইকে এক চিন্তায় আনতে পারবেন না, কিন্তু বেশিরভাগ লোক আমি মনে করি যে ভালোটাই চিন্তা করবে। এখন উনি যে ভালো চিন্তা করেন, এই ভালো চিন্তার আখেরাতের একটা বেনিফিট উনি তো মাথায় রাখবেন, কিন্তু ওনার দুনিয়াও কিন্তু চালাইতে হবে। কল্যাণকর রাষ্ট্রে কিন্তু বিষয়টা হল যে এইখানে যে আপনার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। আপনার নাগরিকের নিরাপত্তা বলতে কি? নিরাপত্তা বলতে সেই বেসিক যে 5টা জিনিস, এটা অন্তত নিরাপত্তা আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু কল্যাণকর রাষ্ট্রের মর্যাদা পাবেন, এবং আপনি নাগরিককে কথা যে নির্দেশনা দেবেন সেটা তারা মেনে চলবে। আমি একটু লাইটার উদাহরণ দিই, যে আমাদের অনেক ভালো ভালো কথা অনেক সময় কাজ করে না। যে বাংলাদেশের মতো আমার মনে হয় এত বেশি অ্যারাবিক লাইনের ওয়াজ বা মোটিভেশনাল লেকচার অন্য কোনো দেশে হয় না। সব ভালো কথা মসজিদে হয়, তাবলিকে হয়, এবং শীতকালে দেখবেন যে বিভিন্ন ওয়াজ মাহফিল হয়, সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু আপনি দেখেন এটার ইফেক্ট কিন্তু আমাদের লোকজনের উপরে পড়ে না। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, সে বলছে তুমি সৎ থেকো, আল্লাহর উপরে ভরসা করো, তাওয়াক্কুল করো, এটা সে বিশ্বাস করে, ইয়াকিন করে। কিন্তু একটা রিকশাওয়ালা সে যখন মসজিদ থেকে এই কথাগুলো শুনে খুবই উজ্জীবিত, বাসায় এসে দেখলো তার ওয়াইফের ক্যান্সার অথবা ভীষণ অসুস্থ, একজন ডাক্তারের কাছে যেতে হবে, তার কাছে স্যার ওই পয়সাটা নাই, তখন সে কী করবে? ধার চাইতে পারে, লোন নিতে পারে, এক পর্যায়ে সে এই পরিশোধ করতে গিয়ে সে চুরিও করতে পারে, অথবা তাকে কেউ
ইউটিলাইজও করবে, যে তুমি আমার এইখানে কাজটা খারাপ কাজ করে দাও, তোমাকে আমি 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব। তাহলে কল্যাণকর রাষ্ট্র করতে গেলে একটা শক্তিশালী সরকার দরকার হয়। সেই সরকারটা আসবে কিভাবে? ব্রিগেডিয়ার ইউসুফ, সেই সরকারে যারা থাকবেন, এই যে আমরা আসন্ন নির্বাচনে 300 এমপি পদপ্রার্থী হবেন 300 আসনে, এই 300 পদপ্রার্থী বহুদল থেকেই হবেন। সেখানে যদি আগের মতো চোর, বাটপার, লুটেরা, সন্ত্রাসী এবং জনগণের টাকা লুট করে যারা জিরো থেকে হিরো হয়েছে, তাদেরকেই যদি আবার নমিনেশন দেওয়া হয় এবং মার্কা দেখে যদি তারাই আবার ভোট পেয়ে এমপি হন, মন্ত্রী হন, তাহলে কি তা কখনো সম্ভব? সুপ্রিয় দর্শক, আমরা এই তখন যে আলোচনা করলাম, এই আলোচনায় আপনারা শুনলেন একটা কল্যাণ রাষ্ট্র, যে কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা 71 সালে রক্ত দিয়েছি, আবার রক্ত দিয়েছি 75 সালে, আবার রক্ত দিয়েছি এই 24 সালে জুলাই আগস্টে। এই এত রক্তের পরেও আবার হানাহানি, মারামারি, কাটাকাটি যেন শেষই হচ্ছে না। এ থেকে উত্তরণের পথ হলো আদর্শিকভাবে প্রতিটি নাগরিককে সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং ন্যায় অন্যায়ের পার্থক্য, সত্য মিথ্যার পার্থক্য না বুঝাই প্রধান কারণ। এবং আমরা নেতা নির্বাচনে বারবার ভুল করি। আবারও হুজুগে বাঙালি, আমরা মার্কা দেখে লোক দেখি না, চোরকে ভোট দিচ্ছি, ডাকাতকে ভোট দিচ্ছি, লুটেরাকে ভোট দিচ্ছি, সেটা আমরা বিচার করি না। আমাদেরকে 500, 1000, 2000 টাকা দিলেই আমরা আমাদের ভোটটা দিয়ে ফেলি লুটেরাদেরকে। এইভাবে কখনোই দেশ সঠিক পথে আসবে না, শান্তির পথে আসবে না। চলুন না আমরা একটা শান্তির সমাজ কায়েম করার জন্য, একটি ন্যায় বিচারের সমাজ কায়েম করার জন্য আমরা প্রত্যেকে নিজের মনকে আগে পরিবর্তন করি, আমাদের আদর্শিক যে শিক্ষা সেটাকে অনুসরণ করি। তাহলেই আমরা নেতা নির্বাচন করতে সঠিক পন্থা অবলম্বন করব এবং এই দেশটি হবে একটি শান্তির দেশ এবং আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে আমরা সেই শান্তির বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হন, আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।